এক নম্বর ব্যক্তি যদি এ পায়, দেখবেন 4 নম্বর পাইছে বি, 2 নম্বর পাইছে সি, 5 নম্বর পাইছে ডি, 3 নম্বর পাইছে ই। এখান থেকে আবার এ শুরু হবে। অর্থাৎ প্রত্যেকের জন্য আলাদা আলাদা সেটের প্রশ্ন এখানে দেয়া হবে। বিদায় সাবধান, যে পরীক্ষা কেন্দ্রে জিজ্ঞাসা করবেন এইটা কি ওইটা কি, খুব সতর্ক এগুলো বিষয়ে। যথারীতি এইভাবে আপনাদের সিট প্ল্যান হবে, পরীক্ষার প্রশ্নপত্র এইভাবে ডিস্ট্রিবিউট হবে। পরীক্ষার প্রশ্নপত্র বলতে ওটাই উত্তরপত্র, ওটাই প্রশ্নপত্র। অ্যামেচার রেডিও এক্সামের প্রশ্নপত্র কখনো বাইরে আনা যায় না, কোনোভাবে এটাকে ছবি তোলা যায় না, কারণ ওখানে ফোন নিষিদ্ধ। বিধায় ওটা বাইরে আনা সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ। পরীক্ষা হলে শৃঙ্খলা মেনে আপনাদের পরীক্ষা দিতে হবে। উত্তরপত্র, দেখবেন আপনাদের উত্তরপত্রে 1 নম্বর প্রশ্ন, দাদা দেখা যাচ্ছে না, একটু বড় করে লিখতে হবে। সে দেখা যাচ্ছে না? ওকে ফাইন। দাদা ভিডিও কোয়ালিটিটা অনেকটা ঘোলা আসতেছে। দাদা একটু বড় করে লিখলে মনে হয় দেখা যাবে। ওকে, প্রশ্নগুলো আসবে আপনাদের এরকম। ধরুন এটা 1 নম্বর প্রশ্ন, ধরুন একটা কিউবোর্ড থাকলো, ঠিক আছে, বা একটাই থাকলো যে SWR মানে কি, এ দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। জি দাদা, এবার দাদা বোঝা যায়। বোঝা যাচ্ছে ঘোলা কিন্তু অনেক আসতেছে, ঘোলা। বোঝা যায়। ওকে, ঠিক করে নিব। ভাই এই ঘোলাটা নেটওয়ার্ক ইস্যুর কারণে হচ্ছে এরকম। সো এরকম একটা প্রশ্নের 4টা অ্যান্সার দেওয়া থাকবে, এর মধ্য থেকে সঠিক যে অ্যান্সারটা সেটা আপনাকে দিতে হবে। কিভাবে দিবেন? প্রশ্নের পাশে হয়তো উত্তরের পাশে এরকম গোল বৃত্ত থাকতে পারে, অথবা বক্স করা থাকতে পারে, বা অথবা বলতে পারে যে টিক চিহ্ন দিবেন। যদি গোল বৃত্ত করা থাকে তাহলে বৃত্তটা পূরণ করতে হবে বল পয়েন্ট পেন দিয়ে, জেল পেন দিয়ে না। জেল পেন দিয়ে করলে প্রশ্ন উত্তরপত্রটা নষ্ট হয়ে যেতে পারে। বিধায় আপনার বল পয়েন্ট পেন ব্যবহার করে বৃত্তটা পূরণ করবেন সুন্দরভাবে। যদি বক্সের ভিতর থাকে তাহলে টিক চিহ্ন দিতে বলবে, আর যদি শুধু টিক চিহ্ন দিতে বলে তাহলে শুধু আপনারা টিক চিহ্ন দিবেন সঠিক উত্তরটা পাশে। কাটাকাটি করা যাবে না, বিধায় প্রত্যেকটা আনসার করার আগে ধীর স্থির ভাবে করতে হবে। সম্ভবত প্রশ্ন আসতে পারে 50টি, টোটাল মার্ক হচ্ছে 100। টোটাল মার্ক হচ্ছে 100। প্রশ্ন আসবে 50টি। যদি হয় তাহলে প্রত্যেকটি উত্তরের মান হচ্ছে 2। অর্থাৎ
এই 50টি প্রশ্ন মানে প্রত্যেকটা যদি মান হয় 2 করে, তাহলে একটা যদি ভুল যায় তার মানে আপনার কিন্তু 2 মার্ক মাইনাস হয়ে যাবে। সাবধান, ভুল উত্তর দিলে 2 মার্ক করে আপনার মাইনাস হবে। এখন অন্ততপক্ষে 100-র ভিতর আপনাকে 40 পেতে হবে। ন্যূনতম যোগ্যতা ধরা হয় কিন্তু 40-তে, অর্থাৎ 40 আপনাকে পেতেই হবে। 40 পাওয়ার পরে কিন্তু তারপরে তারা এই করবে যে সর্বোচ্চ কত সংখ্যক পেয়েছে, অর্থাৎ তাদের পলিসি পরবর্তীতে কাজ করবে 40 পাওয়ার পরে, বিনা 40 না, 40 নিচে 39 হয়েছে, 38 হয়েছে, এগুলো কিন্তু পুরোটাই ফেলের খাতায় চলে যাবে। যদি কিনা 100% 39 বা 38 বা 25 এরকম হয়, স্ট্যান্ডার্ড তারা ধরবে 40। যতটুকু আপনাকে 40 পেতে হবে। পরীক্ষা হলে খুব সতর্কতার সাথে আপনারা আপনাদের যে পরীক্ষা কেন্দ্রিক কার্যক্রম সেগুলো পরিচালিত করবেন, অর্থাৎ হই হুল্লোড় করা যাবে না, একদম সাইলেন্ট এক্সপেল হয়ে যাবেন। অতীতে বহু রেকর্ড আছে, একটা রুমের ভিতরে টোটাল যতজন পরীক্ষার্থী ছিল, পরীক্ষার্থীরা সম্পূর্ণটাই কিন্তু এক্সপেল হয়ে গেছে। এখানে ম্যাজিস্ট্রেট থাকবে না, কিন্তু তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকবে যারা সাইলেন্ট এক্সপেল করবে। তো আমরা প্রশ্ন নিব, আমরা প্রত্যেকেরই প্রশ্ন নিব, সর্বোচ্চ চেষ্টা করবো প্রত্যেকেরই প্রশ্ন নেওয়ার জন্য। সে পর্যন্ত প্লিজ একটু ওয়েট করুন, আপনারা নোট করে রাখুন। পরীক্ষা হলে কারোর খাতা টানাটানি বা এইটা ধরে টানাটানি ওইটা ধরে টানাটানি নো, উচ্চস্বরে কথা বলা, একে টোকানো ওকে টোকানো করা যাবে না। অ্যামেচার রেডিওতে প্রথমেই দেখা হয়, এক্সামের প্রথমটাই দেখা হয় আপনার ডিসিপ্লিন। আপনার যদি ডিসিপ্লিনের ওখানে সমস্যা থাকে, সরাসরি কিন্তু আপনাকে এক্সপেল করে দিবে তারা। হয়তো আপনি বুঝবেন না, এমনও দেখা গেছে 100-এ 100 পেয়েছে, কিন্তু ফলাফল শিটে তার কিন্তু নাম নাই, কারণ তাকে এক্সপেল করে দেওয়া হচ্ছে। কেন? সে পরীক্ষা হলে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, অপরকে সহযোগিতা করতে গিয়েছিল, যার দরুন তাকে কিন্তু এক্সপেল করে দিচ্ছে। সো বি কেয়ারফুল, প্রত্যেকে, দরকার নাই একে ওকে সহযোগিতা করবেন, কোনো প্রয়োজন নাই। সুশৃঙ্খলা তো মেনে আপনাকে ওখানে পরীক্ষা দিতে হবে। আশা করি আপনাদের ফলাফল প্রত্যেকেরই ভালো হবে। সর্বোচ্চ হয়তো 1 থেকে 2 মাস নিতে পারে আপনাদের, যেহেতু এবার পরীক্ষার্থীর সংখ্যা বেশি, হয়তো একটু সময় বেশি লাগবে খাতাগুলো যাচাই বাছাই করে আপনাদের ফলাফল দিবে। পরীক্ষা আপনার শেষ হয়ে গেছে তার অর্থ এই না যে আপনি খাতাটা রেখে চলে আসবেন, না, তাদের অ্যাটেন্ডেন্স শিট থাকে। যতক্ষণ পর্যন্ত না আপনি অ্যাটেন্ডেন্স শিটে স্বাক্ষর করছেন, ততক্ষণ পর্যন্ত প্রমাণ হবে না যে আপনি পরীক্ষা দিয়েছেন। বিধায় আপনাকে অ্যাটেন্ডেন্স শিটে কিন্তু আপনাকে স্বাক্ষর করতে হবে। পরীক্ষা নির্দিষ্ট একটা টাইম দিয়ে দিবে যে এতটা সময়ের পরে আপনারা বের হতে পারবেন। আশা করি সেগুলো প্রবেশপত্রেই থাকবে, সেই নিয়মগুলো আপনারা মেনে চলবেন। তাহলে এই পর্যন্ত ছিল আপনাদের পরীক্ষা কেন্দ্রিক জার্নি। প্রত্যেকেই 2টো করে পেন নিয়ে যাবেন, বল পয়েন্ট পেন প্রত্যেকেই 2টো করে নিয়ে যাবেন। এমনও হতে পারে বা এমনও হয়েছে যে আপনি পেন চেয়েছেন, এক্সপেল হয়ে বসে আছেন, কারণ যে গার্ড দিচ্ছে সে জানে না যে আপনি পেন চাইছেন,
হয়তোবা তাকে বলছে, কিন্তু ততক্ষণে আপনি এক্সপেল হয়ে বসে আছেন। এখানে বেশ মজার এক্সপেল হয়, মানে এরকম বহিষ্কার গুলো এরকম যে আপনাকে বলবে না, আপনি বুঝবেনও না, আপনি জানবেনও না, আপনি ওরা হইহুল্লোড় করতেছেন, কিছুই বলবেন না, আপনাকে হয়তো একবার দুবার ওয়ার্নিং দিবে, একবার দুবার ওয়ার্নিং দেওয়ার পরে দেখতেছেন যে না, কিচ্ছু বলবে না, জাস্ট আপনার শুধু রোল নাম্বার গুলো তারা কিন্তু টুকে রাখবে, ওই খাতার মূল্যায়ন হবে না। এটা যে সিস্টেম, বিধায় সর্বোচ্চ সুশৃঙ্খলতা মেনে আপনাকে পরীক্ষা দিতে হবে। যেহেতু অনেকে ঢাকার বাইরে থেকে আসেন, অনেকের কাছে ফোন থাকে, ব্যাগ থাকে, অন্যান্য সামগ্রী থাকে, গতবার অবধি দেখেছি তারা এইগুলো রাখার সুযোগ দেয়, কারণ যেহেতু 1 থেকে 1.5 ঘন্টার পরীক্ষা। সুযোগটা কিভাবে দেয়? প্রত্যেকটা রুমের সামনে, অর্থাৎ আমরা যদি এইভাবে বসি, আমাদের একদম সামনে একটা জায়গা দেখিয়ে দেয়, সেখানে সেগুলো তারা রাখতে পারে। আর যদি সে সুযোগ না দেয় তারা, এআরএবির পক্ষ থেকে গেটের বাইরেই আপনাদের এই সামগ্রীগুলো টোকেন দিয়ে রাখার ব্যবস্থা থাকবে। আপনাদের সহযোগিতার জন্য প্রায় 1.5 থেকে 2 শতাধিক অ্যামেচার বন্ধুরা আপনাদের সহযোগিতার জন্য সেদিন ভলান্টিয়ার হিসেবে থাকবে, চিন্তার কিছু নাই। আমাদের আরো কিছু উদ্যোগ আছে, সেগুলো আপনারা পর্যায়ক্রমে জানতে পারবেন। তাহলে পরীক্ষার পর্যন্ত কি কি করণীয়, পরীক্ষা হলে কি কি করা যাবে, কি কি করা যাবে না, সেগুলো আমরা একটু অবগত হলাম। এর মধ্যে খুব ছোট ছোট 2-1টি বিষয় আছে, যেগুলো আসলে এই পাবলিক প্ল্যাটফর্মে বা এভাবে ওপেন ডিসকাশনের বিষয় না, এগুলো গ্রুপে, আমাদের যে ইন্টারনাল গ্রুপ রয়েছে সেই গ্রুপে আলোচনা হবে। পরীক্ষার্থীদের জন্য যে ইন্টারনাল গ্রুপ রয়েছে আমাদের এআরএবির যে অফিসিয়াল 2025-এর এক্সাম গ্রুপ, যারা যারা যুক্ত হন নাই তারা যুক্ত হবেন। এই মাইকি কবিক্টর, এই এফএনএম গ্রুপের লিংক এখানে শেয়ার করে দেব, সেখানে আপনারা যুক্ত হবেন। আমাদের ছোট ছোট কিছু পয়েন্ট থাকবে, যে পয়েন্টগুলো আমরা গ্রুপে আলোচনা করব, গ্রুপে বলবো, এগুলো দিয়ে গাইডও করবো আপনাদেরকে, যেগুলো পাবলিক প্ল্যাটফর্মে এভাবে বলা যাবে না। আবারও বলছি, পরীক্ষা অত্যন্ত সহজ, কঠিন কিছু না। প্রথমে আপনাদেরকে জানতে হবে বেসিক অ্যামেচার রেডিও। অ্যামেচার রেডিওর যে একদম বেসিকটা, সেটা আপনাকে জানতে হবে। অ্যামেচার রেডিওতে আমরা নিয়ম কানুন গুলো জানি, যে পরীক্ষায় অবতীর্ণ হতে গেলে আমাদের কি কি যোগ্যতা থাকবে বা থাকা লাগবে, সেগুলো আপনারা ইতিমধ্যে সম্পন্ন করে আসছেন, আপনারা পরীক্ষার জন্য করেছেন। এর পরের যে অংশটুকু, বাংলাদেশের আইন অনুযায়ী আপনি পাশ করার পর সার্টিফিকেট দিয়ে আপনাকে আবেদন করতে হবে লাইসেন্সের জন্য। আপনাদের পুলিশ ভেরিফিকেশন হবে, যারা পাসপোর্ট দিবেন তাদের জন্য হয়তো একটু সহজ হবে, যারা এনআইডি দিয়ে করবেন, বার্থ সার্টিফিকেট দিয়ে করবেন, তাদের একদম 100% পুলিশ ভেরিফিকেশন হবে। হওয়ার পরে আপনার যদি পজিটিভ রিপোর্ট আসে, অর্থাৎ কোনো নেগেটিভ কিছু যদি না থাকে, আপনি কল সাইন এবং লাইসেন্স পাবেন। দেন তারপরে আপনি রেডিও চর্চা করতে পারবেন। এটা হচ্ছে বাংলাদেশের নিয়ম। অ্যামেচার রেডিওর যে বেসিক যে জিনিসগুলো, সেগুলো আপনাদেরকে জানতে হবে, এবং এই বেসিক থেকে বেশ কিছু প্রশ্ন প্রতি বছরই কিন্তু আসে। যেমন এই পরীক্ষাটা নেয় কারা, বাংলাদেশের কোন সংস্থা? খুব সহজ প্রশ্ন। প্রশ্ন আসতে পারে এরকম, যে বাংলাদেশের অ্যামেচারদের জন্য
ভিএইচএফ এর রেঞ্জ কত, ফ্রিকোয়েন্সি কত থেকে কত, যেগুলো ফ্রিকোয়েন্সি অ্যালোকেশন প্ল্যানের ভিতরে রয়েছে, অ্যামেচারদের জন্য প্রত্যেকটা ব্যান্ড প্ল্যান দেয়া আছে। বাংলাদেশে ভিএইচএফ এ অ্যামেচাররা ব্যবহার করতে পারে 144 থেকে 146 মেগাহার্টজ। এটা পরীক্ষায় আসুক আর না আসুক, আপনাদের কিন্তু জানতে হবে। পরীক্ষা দিতে হলে আপনাদেরকে জানতে হবে, অ্যামেচার হলে জানতে হবে। কে VHF ভেরি হাই ফ্রিকোয়েন্সি, যেটা রেঞ্জ 14421 144 থেকে 146 মেগাহার্টজ ভিএইচএফ এর রেঞ্জ। আমাদের ব্যবহারের জন্য বরাদ্দ 144 থেকে 146 মেগাহার্টজ। যদি প্রশ্ন থাকে এরকম যে বাংলাদেশে অ্যামেচারদের জন্য ভিএইচএফ ফ্রিকোয়েন্সির রেঞ্জ কত, তাহলে কিন্তু উত্তর হবে 144 থেকে 146। আর যদি বলা থাকে যে টোটাল ভিএইচএফ এর রেঞ্জ কত, ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে হবে স্পেকট্রাম অনুযায়ী, যদি হয় তাহলে হবে। দাদা ফক্সট্রট নভেম্বর মাইক, একটু সুযোগ পাবো? হ্যাঁ বলো। আমি সকল বন্ধুদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আজকে রাত্রে আমাদের ক্লাসে যুক্ত হয়েছেন। দেখুন, আমি আসলে একটা ব্যাপার আমি সবাইকে একটু দৃষ্টি আকর্ষণ করে বলছি। মানে আমাদের দেশে আমরা আসলে বিভিন্ন কোর্স করে থাকি না, লাইক আমরা কিন্তু ওই যে ইংলিশের জন্য বিশেষ 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 অনেকগুলো কোর্স আছে। তো এক একজনের ব্যাপার কিন্তু এক একজন এক এক মডিউলে শেখানোর চেষ্টা করে তাদের। তো ব্যাপার হচ্ছে যে আমাদের এই কমিউনিটিতে অনেকগুলা ভলেন্টিয়ার সংগঠন আছে যারা কাজ করছে, করাচ্ছে। আমরা সব সময় তাদের সাধুবাদ জানাই। বাট ব্যাপার হচ্ছে এখানে এমন যদি কেউ থেকে থাকে যে সবগুলা ক্লাস অ্যাটেন্ড করতে যাচ্ছেন, তারা কিন্তু বিপদে পড়ে যাবেন। হ্যাঁ, মানে যে কোনো একটা ক্লাসকে ফোকাস করা উত্তম হবে বলে আমি মনে করি। আমি দেখলাম মাত্র আমাদের এক বন্ধু একটা মেসেজে গিয়ে কোনো একটা জায়গার ক্লাসের কথা বলছেন। ভাই আপনি সেখানে ক্লাস করেন না, সকলকে সকলের প্রয়োজন হলে তারা সেখানে চলে যাবে, কোনো অসুবিধা নেই। বাট সবাইকে আসলে এইভাবে মানে বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করতে থাকলে দেখবেন যে ওই সার্চ ইঞ্জিনের মতো ঘুরতেই থাকবেন। তো যে কোনো নির্দিষ্ট একটি জায়গা ফোকাস করেন, যে কোনো একটা পয়েন্টে। মাইক ব্যাক টু ট্যাঙ্গো ভিক্টর, দাদা এই ব্যাপারে যদি বলতেন। রোজার, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। এফএনএম, অতীতে আমরা দেখেছি যারা এইটা ওটা করতে গেছে তাদের অ্যামেচার রেডিও চর্চা হয় না, বহুজনকে দেখেছি তারা হারিয়ে গেছে। লিটারালি তারা হারিয়ে গেছে, অর্থাৎ দুই নৌকা বা তিন নৌকা পা দেওয়ার মতো, কোনো নৌকায় আর সে যেতে পারে না, সে এগোতেও পারে না, পিছুতেও পারে না, তার পরিসমাপ্তি ওখানে হয়ে যায়। আপনাদেরকে কথা দিয়েছি তো, আমরা যেটুকু করাই সেটুকুর ভিতর সীমাবদ্ধ থাকেন, কিছু লাগবে না, এর চেয়ে বেশি কিছু প্রয়োজন হবে না। যদি প্রয়োজন হতো আমরা আপনাদের করাতাম। বন্ধুরা, যদি ভিএসএফ যদি টোটাল বলা হয় যে স্পেকট্রামে, খেয়াল করবেন এই প্রশ্নগুলো বলার অর্থ হচ্ছে যেগুলো কমন প্রশ্ন, যে ভিএসএফ এ স্পেকট্রামে ভিএসএফ এর রেঞ্জ কত, তাহলে কিন্তু হবে 30 থেকে 300 মেগাহার্টজ। ইউএইচএফ মানে আল্ট্রা হাই ফ্রিকোয়েন্সি, এর রেঞ্জ হচ্ছে 300 থেকে 3 গিগাহার্টজ।
ভিএইচএফ টোটাল স্পেকট্রামের রেঞ্জ হচ্ছে 30 থেকে 300 মেগাহার্টজ, ইউএইচএফ এ 300 থেকে 3 গিগাহার্টজ, 30 গিগাহার্টজ, 300 থেকে 30 গিগাহার্টজ পর্যন্ত টোটাল ইউএইচএফ এর রেঞ্জ। আরেকটি ব্যান্ড আছে, সেটি হচ্ছে আমাদের এইচএফ ব্যান্ড। এইচএফ ব্যান্ড হচ্ছে 3 থেকে 30 মেগাহার্টজ। টোটাল স্পেকট্রামের 3টা ব্যান্ড, এইচএফ হাই ফ্রিকোয়েন্সি যেটা রেঞ্জ 3 থেকে 30 মেগাহার্টজ, ভিএইচএফ 30 থেকে 300 মেগাহার্টজ, ইউএইচএফ 300 থেকে 30 গিগাহার্টজ। শুধুমাত্র প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে দেয়, ভিএইচএফ এর রেঞ্জ বাংলাদেশের জন্য কত, তাহলে হবে 144 টু 146 মেগাহার্টজ। ইউএইচএফ এ হলে কত হবে, 430 মেগাহার্টজ টু 440 মেগাহার্টজ। যদি বলা হয় বাংলাদেশের রেঞ্জ কত হবে, তখন ইউএইচএফ এ হবে 430 থেকে 440 মেগাহার্টজ, ভিএইচএফ এ হলে 144 মেগাহার্টজ থেকে 146 মেগাহার্টজ। আপনাকে প্রশ্ন আসুক আর না আসুক, এই পয়েন্টটা জানতে হবে। এইচএফ এ এটা সব সময় একই, এটা বাংলাদেশ বলেন এই বলেন, এটার ভিতরে প্রত্যেকটা জায়গায় ভাগ ভাগ করা আছে। 3 থেকে 30 মেগাহার্টজ এর ভিতরে অনেকগুলো ব্যান্ড আছে, 6 মিটার ব্যান্ড আছে, 10 মিটার ব্যান্ড আছে, 20 মিটার ব্যান্ড আছে, 80 মিটার ব্যান্ড আছে, 15 মিটার ব্যান্ড আছে, অনেকগুলো ব্যান্ড আছে। সেই ব্যান্ডগুলোতে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ গুলো আলাদা আলাদা দেওয়া আছে, যেগুলো পরীক্ষা পরবর্তীতে যে প্রোগ্রামটা হবে, এগুলো হাতে কলমে আপনাদেরকে দেখানো হবে, যে যে জায়গাগুলোতে আপনারা কথা বলতে পারবেন। তো এরকম বেশ কিছু প্রশ্ন আপনারা পাবেন, যেটা বেসিক অ্যামেচার রেডিওর জন্য। অ্যামেচার রেডিওতে গান গাওয়া যায় না, অ্যামেচার রেডিওতে মৃতের সংখ্যা বলা যায় না, অ্যামেচার রেডিওতে দ্রব্যমূল্যের বৃদ্ধির কথা বলা যায় না, অ্যামেচার রেডিওতে রাজনৈতিক কোনো আলোচনা করা যায় না, বৈষম্য, বর্ণবিরোধী, ধর্মীয় এই ধরনের কোনো আলাপ আলোচনা অ্যামেচার রেডিওতে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। হয়তো বা এর থেকে প্রশ্ন আসতে পারে, একটা পয়েন্ট দিল যে মিউজিক আপনি প্লে করতে পারেন কিনা, বা পলিটিক্যাল কোনো কথা আপনি বলতে পারেন কিনা। এগুলো মনে রাখবেন, এগুলো প্রত্যেকটাই নেগেটিভ, অর্থাৎ এগুলো করা যায় না। অ্যামেচার রেডিওর আরেকটি শর্ত, আপনার এই লাইসেন্সের শর্ত, যে কোনো প্রাকৃতিক দুর্যোগে বা সরকার ঘোষিত কোনো দুর্যোগে সরকার যদি আপনাকে আহ্বান জানায়, আপনি এক প্রকার যেতে বাধ্য সহযোগিতার জন্য। সরকারকে বা রাষ্ট্রকে, দেশের জনগণকে আপনি আপনার এই রেডিও দিয়ে, লাইসেন্সের বলে রেডিও দিয়ে, অ্যামেচার রেডিও দিয়ে সহযোগিতা করতে কিন্তু আপনি বাধ্য। পাশাপাশি আপনি গবেষণা করবেন, এটা কিন্তু সরকারের প্রত্যাশা যে আপনি ভালো কিছু করবেন, অ্যামেচার রেডিও নিয়ে অনেক ভালো কিছু করবেন, এগুলো কিন্তু সরকারের প্রত্যাশা। দেখুন, সারা ওয়ার্ল্ডে প্রায় 40 লক্ষের কাছাকাছি অ্যামেচার রেডিও অপারেটর আছে। এই 40 লক্ষ অ্যামেচার রেডিও অপারেটরদের জন্য কিন্তু আন্তর্জাতিকভাবে কিন্তু নিয়ম কানুন কিন্তু এক। অর্থাৎ আপনি যখন অ্যামেচার হবেন, এই সামগ্রিক আন্তর্জাতিক নিয়ম কানুন মেনেই কিন্তু আপনাকে রেডিওতে যোগাযোগ করতে হবে। ধাপে ধাপে এগুলো আপনারা শিখবেন আমাদের কাছে, আমরা আপনাদেরকে হাতে কলমে এই জিনিসগুলো শেখাবো, কিভাবে কথা বলতে হয়, আন্তর্জাতিক কিওস্কো গুলো কিভাবে করতে হয়, সেগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে শেখাবো পরীক্ষার পরে।
অ্যামেচার রেডিওতে বলা হয় যে দেশে যত অ্যামেচারের সংখ্যা বেশি সেই দেশ তত উন্নত। আপনারা যদি লক্ষ্য করে দেখেন ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর সবচেয়ে বড় বড় যে দেশগুলো, সবচেয়ে উন্নত যে দেশগুলো, সেগুলো দেশে অ্যামেচারের সংখ্যা সর্বোচ্চ সেখানে। তো আপনাদের এখন থেকে নিজেদেরকে ওইভাবে গড়াই নিতে হবে, আন্তর্জাতিক মানে আপনাদেরকে গড়াই নিতে হবে। পরীক্ষা হচ্ছে কিন্তু তার একটা পার্ট। এই পরীক্ষাটা ন্যায় হয় এই জন্য যে আপনি এই নিয়ম কানুন গুলো জানেন কি জানেন না। অ্যামেচার রেডিওর খরচের ব্যাপারে গত দুইটি ক্লাস আগে মনে হয় বলেছিলাম, অনির্ধারিত ক্লাসে বলেছিলাম। যারা আজকে নতুন যুক্ত হয়েছেন তাদেরকে একটু বলি, তাদের জন্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে এই সার্টিফিকেট দিয়ে আপনি যে কোনো সময় কিন্তু আপনি লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। শর্ত হচ্ছে লাইসেন্সটা অক্ষত থাকতে হবে, তাহলে আপনি যে কোনো সময় কিন্তু আপনি আবেদন করে লাইসেন্স নিতে পারবেন। যখন আপনি লাইসেন্স গ্রহণ করবেন, বর্তমানে সরকারি ফি আছে সেখানে। এককালীন কল সাইনের জন্য প্রায় ভ্যাট ট্যাক্স দিয়ে প্রায় ৩,০০০ টাকা মতো পড়বে, আর প্রতি বছর ১,০০০ টাকা করে, অর্থাৎ ৩ বছরের টাকা একবারে নেওয়া হয়। ৩ বছরের লাইসেন্স ফি ৩,০০০ টাকা, আর এককালীন কল সাইনের জন্য প্রায় ৩,০০০ টাকা। এই ৬,০০০ টাকার সাথে যুক্ত হয় আপনাদের ভ্যাট ট্যাক্স দিয়ে প্রায় ৬,৪৫০ টাকা মতো আপনাদের খরচ যাবে। পরবর্তী ৩ বছর পর পর আপনার এই লাইসেন্সটাকে রিনিউ করতে হবে। এই রিনিউ করতে হবে কিন্তু আবার ৩ বছর অনুযায়ী, মানে ৩ বছর পর পর ৩ বছর করে, অর্থাৎ তখন লাগবে আপনার ৩,০০০ টাকা। ৩,০০০ টাকার যেটা ভ্যাট ট্যাক্স আসে ৩০০ না ৪০০ ৪৫০ টাকা মতো, অর্থাৎ এই টাকাটা আপনার তখন লাগবে। কিন্তু প্রথম ধাপে আপনার খরচ হবে প্রায় অ্যারাউন্ড ৬,৫০০ টাকা মতো। এরপরে আপনাকে ডিভাইস কিনতে হবে। সেই ডিভাইস গুলো নির্ভর করবে নানান ব্র্যান্ডের উপরে, নানান ফিচারের উপরে। অনেক দামি দামি সেটও আছে, আবার স্বল্প মূল্যে অনেক ভালো ভালো সেটও আছে। যাক, আগে পরীক্ষা উত্তীর্ণ, তারপর আমরা সেট নিই। একটা সাময়িক ধারণা থাকলো, এই সেটগুলো আপনারা ১০,০০০ ৮,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ লক্ষ টাকা, ১.৫ লক্ষ টাকা, ২ লক্ষ টাকারও সেট পাবেন, যেগুলো আপনারা এনওসি করে আপনাদেরকে নিতে হবে। তো এটা একটা খরচ গেল। এর সাথে অন্যান্য খরচও আছে, যেমন যদি একটা বেস সেট নিতে যান 25 ওয়াটের, সেটার মূল্য আরো বেশি। একটা এইচএফ সেট নিতে চান, সেগুলোর মূল্য প্রায় লাখ টাকার কাছাকাছি। এরকম নানাবিধ আছে। তবে অ্যামেচার রেডিও আমি অনেককেই দেখেছি, সারা বিশ্বের অনেককেই দেখেছি যে এক লাইসেন্স ফি ব্যতীত সারা জীবন তিনি কিন্তু চর্চা করে যেতে পেরেছেন। কেমন সুযোগ আছে, আমার ইকুইপমেন্ট রয়েছে, আমার ব্যবহার কম হয়, ঠিক আছে, আপনি এটা নিয়ে ব্যবহার করলেন। আবার আপনার রয়েছে, আপনি আমাকে কিছুদিনের জন্য দিলেন ব্যবহার করার জন্য। এই একটা বন্ধুত্বমূলক সম্পর্ক এই অ্যামেচার রেডিওতে, এটা কিন্তু সেই শুরু থেকে বিদ্যমান। তো সেভাবে কিন্তু অনেকে দেখেছি করতে। আহামরি খরচ তেমন কিছু না, শুধু নিয়মিত আপনাকে কল সাইন রিনিউ করতে হবে, এনওসিকৃত ডিভাইস ব্যবহার করতে হবে, এই খরচগুলোই যা। বন্ধুরা, পরীক্ষা নিয়ে এ পর্যন্ত যতটুকু আপনারা আলোচনা শুনলেন, তাতে আশা করি আপনাদের যে ভীতি ছিল পরীক্ষা নিয়ে, বা পরীক্ষা নিয়ে যে একটা আতঙ্ক ছিল, আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে আমাদের তো একদম প্রায় শেষ বয়সের দিকে এসে বহুদিন পরীক্ষা দিই না, এখন পরীক্ষা হলে বসবো। চিন্তার কিছু নাই, সহজ। যদি আপনি বিটিআরসি যে নিয়ম কানুন গুলো আপনাদের জন্য বলছে পরীক্ষা বিষয়ে, সেগুলো যদি মেনে চলেন, এত 14 জায়গায় ক্লাস করা, এত ক্লাস করা না, আপনাকে যেটুকু আমরা গাইড করছি
এই 3টা ঘন্টা আপনি যদি দিনে ব্যয় করেন, পরীক্ষা নিশ্চিত থাকেন আপনার জন্য সর্বোচ্চ ভালো হবে। 300 বা 500 যেটাই প্রশ্ন ব্যাংক দিই, সে প্রশ্ন ব্যাংকগুলো আপনারা প্রতিদিন 2 ঘন্টা যদি চর্চা করেন, এই 2 সপ্তাহে যথেষ্ট। গতবারের একটা এক্সপিরিয়েন্সের কথা বলি আমার, যাদেরকেই দেখেছি যে পরীক্ষা কি হবে না হবে অনেক চিন্তিত ছিল, তারা 6 মিনিট 7 মিনিটে পরীক্ষা হল থেকে বের হয়ে আসছে, এসে তারা বলছে এই যে কয়টা ক্লাস করছে এই কয়টা ক্লাসই হচ্ছে আমাদের যথেষ্ট ছিল। এর আগে যে এই যে এত পড়াশোনা এত কিছু চিন্তা করছে একদম অনর্থক, এইটুকুই যথেষ্ট ছিল। তারপরে আমার কাছে মনে হয় আমরা টোটাল যতগুলো ক্লাস বা যতখানি উদ্যোগ নিয়েছি এটাও অনেক বড় আপনাদের জন্য, এটাকেও সীমিত করলে হয়তো যথেষ্ট ছিল। কারণ মেন গাইডলাইনটা কিন্তু বিটিআরসি আপনাদেরকে দিয়ে দিচ্ছে। আমাদের সময় ছিল 1300, 1400, 1000 প্রশ্ন মিনিমাম পড়তে হতো, 100টা প্রশ্ন ছিল, বেশ কিছুটা কিন্তু সহজ হয়ে আসছে। তো আমরা লক্ষ্য রাখবো আমাদের 24 তারিখে যে প্রশ্ন ব্যাংকটা পাবলিশ হবে সেটার উপরে, সেটাতে যদি উত্তর না দেওয়া থাকে আমরা সমাধান করব। আমি একটু বিরতি নিচ্ছি, মানে বিরতি অর্থ হচ্ছে আমি প্রশ্ন নেওয়ার জন্য অনেক বন্ধুরা হ্যান্ড রাইজ করেছেন। মাইক গো অ্যাহেড। ধন্যবাদ ট্যাঙ্গো ভিক্টর, আপনার মূল্যবান মতামত একটু পরীক্ষার্থীদের দিক নির্দেশনা দেওয়ার জন্য। তো পর্যায়ে হ্যান্ড রাইজ করেছেন সে বন্ধুদেরকে ডেকে নিচ্ছি পর্যায়ক্রমে। প্রথমে ডেকে নিচ্ছি সাইফুল ইসলাম, মাইক ব্যাক টু সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম মনে হয় শুনতে পান নাই। তারপরে ডেকে নিচ্ছি পলাশ খান। ধন্যবাদ সিরাউসকি ইকো। আমি ট্যাঙ্গো ভিক্টরের প্রতি একটা প্রশ্ন রাখবো আর একটা নিবেদন রাখবো। প্রথম নিবেদনটাই বলি, ট্যাঙ্গো ভিক্টর বলছিলেন আমাদের অনেক বন্ধুরা 23 সালে 6-7 মিনিটে সিরাউসকি ইকো, আমার কথা কি শোনা যাচ্ছে? একটু জানাবেন প্লিজ। 59 কপি। আচ্ছা, তো নিবেদনটা রাখবো এই 6-7 মিনিট, আমি যতটুকু জানি 6-7 মিনিটে পরীক্ষা দিয়ে আসাতে দাদা তো আমাদের কল্যাণকর চান, তিনি আমাদের অল টাইম মঙ্গল চান, যেহেতু তিনি ট্যাঙ্গো ভিক্টর এবং আমাদের একজন গুড টিচার। তিনার থিসিস, তিনার অ্যানালাইসিস এবং আমাদের পিছনে শ্রমটা এমনই ছিল যে অনেক বন্ধুরা 6-7 মিনিটে পরীক্ষা দিয়ে বের হয়েছে। এতে আমার মনে হয় একটা প্রভাবও আমাদের উপরে পড়ছে। এই ট্র্যাডিশনটা যদি চালু থাকে তাহলে দেখা যাচ্ছে বিটিআরসি সামনের বছরগুলোতে পরীক্ষার মান চেঞ্জ করবে, রিটেনে যাবে, এখন হয়তো বা নৈবেত্তিক টাইপসের আছে, তখন তারা আরো হার্ড করবে। আমার মনে হয় ট্যাঙ্গো ভিক্টর এই টাইপের একটা নির্দেশনা দিলে ভালো হয় যে মিনিমাম 30 মিনিটস এর আগে যেন কেউ পরীক্ষার হল থেকে বের না হয়। এটা একটা অনুরোধ রইল পরবর্তী বন্ধুদের জন্য, কারণ পরবর্তী বছরে, কারণ আমি যতটুকু জানি এবার কেউ কেউ এই পরীক্ষা পদ্ধতি নিয়ে বিটিআরসি তে তারা প্রস্তাবনা রেখেছে যে এত নর্মাল করা যাবে না, প্রশ্ন হার্ড করতে হবে। তো ট্যাঙ্গো ভিক্টর আমার মনে হয় এরকম একটা নির্দেশনা দিবেন। আর আমার জানার বিষয় ছিল এটা যে ট্যাঙ্গো ভিক্টর আপনি বললেন মৃত্যুর সংখ্যা বলা যাবে না, সে দেশে আমাদের একটা ভূমিকম্প হলো, একটা হাইতির মতো সিচুয়েশন হলো, আমরা গভর্নমেন্টের কাছে মার্চ করতেছি, কিন্তু গভর্নমেন্টকে আমরা আসলে কিভাবে, সেই সময় কি কোনো কোড ইউজ করব না সংখ্যাটা কিভাবে জানাবো যে আমাদের এখন লাশের সংখ্যা কত অথবা মৃত সংখ্যা কত, এখন আমি মানিকগঞ্জে আছি অথবা সাভারের রানা প্লাজাতে আছি, রিপোর্টিংটা আসলে কিভাবে তখন করব, যদি এই ব্যাপারটা একটু ক্লিয়ার করতেন। ধন্যবাদ ট্যাঙ্গো ভিক্টর। চমৎকার। এইটা আপনারা এটা দেখবেন হচ্ছে 29 তারিখে পরীক্ষার পরে যে 29 তারিখ প্রোগ্রাম, সেটাতে মূলত সেখানে অনেক ডিপার্টমেন্ট থেকেও যাবে। অর্থাৎ যখন এই ধরনের সিচুয়েশন হয় তখন এই তথ্যটা যাদের দরকার মূলত তারা চাইবে, আপনি বলতে পারবেন না। মানে আপনি বলতে হচ্ছে যে আপনি স্বপ্রণোদিত হয়ে বলতে পারবেন না। সে ফায়ার সার্ভিস আপনাকে অ্যাপয়েন্ট করেছে যে এই এমএচআর এর মাধ্যমে আমরা সংবাদ প্রেরণ করব সেন্ট্রালে।
তখন আপনি কিন্তু ভায়া তাদের হয়ে সংবাদগুলো প্রেরণ করতে পারবেন, কিন্তু আপনি নিজে থেকে অন্য অ্যামেচারদের কাছে এইভাবে ওপেন বলতে পারবেন না যে এখানে এই হয়েছে, এখানে এতজন নিহত। মূল পয়েন্টটা হচ্ছে এটা। কিন্তু যখন ডিজাস্টারে এই ধরনের সিচুয়েশন আসবে যাদের এই তথ্যগুলো প্রয়োজন, সেই ক্ষেত্রে কিন্তু ডিপার্টমেন্টাল ওয়াইজ কিন্তু এই তথ্যগুলো আপনি দিতে পারবেন। আপনি তখন মিডিয়া হয়ে কাজ করবেন, একক না। আমি ধন্যবাদ। দাদা আরেকটা প্রশ্ন ছিল আমাদের পলাশ ভাইয়ের, যে 30 মিনিটস ন্যূনতম স্টে করার জন্য। নো, 30 মিনিট, 1 আওয়ার, এগুলো প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে একটাই অ্যান্সার, সেটা হচ্ছে ওখানে কর্তৃপক্ষ আপনাদেরকে যেভাবে বলবে আপনারা ঠিক সেইভাবেই করবেন, এর বাইরে আপনারা যাবেন না। তারা যদি বলে 2 মিনিটে বের হয়ে যাবেন, যাবেন। যদি বলে যে আপনাকে পরীক্ষা পুরোটা শেষ করে বেরোতে হবে, আপনারা ওখানে পুরোটা সময় নিশ্চুপ ওখানে শৃঙ্খল ভাবে থাকবেন। মেসেজ ক্লিয়ার? সেরা হুজকি কুটু পলাশ খান, আশা করছি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গিয়েছেন। তো আমরা পরবর্তী বন্ধুকে ডেকে নিচ্ছি, নাইমুর খান। ভাই আমার প্রশ্নটা ছিল এমন যে আপনারা মানে বিগত বছর যেটা হয়েছে মাইনাস মার্কিং ছিল না, কিন্তু ভাইয়া বললো যে এবারও মাইনাস মার্কিং, এটা কি থাকবে? না না, মাইনাস প্রশ্নের না না, এই ধরনের তো কিছু বলা হয় নাই যে মাইনাস থাকবে না। বলা হয়েছিল যদি 50টি প্রশ্ন থাকে, একটা প্রশ্ন যদি ভুল করেন তাহলে তো আপনার 2 মার্ক চলে গেল, সেইটা। কিন্তু আপনি নেগেটিভ মার্ক মানে হচ্ছে সেটা না। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ধন্যবাদ নাইমুর খানকে। তো এ পর্যায়ে আমরা ডেকে নিচ্ছি জাকির হোসেন। জি জাকির ভাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ ফর ওকে, চান্স। গো অ্যাহেড। আমার আমার একটা ছোট কোয়েরি, যে প্রথমে দাদা বলেছিলেন যে আমাদের অ্যাডমিট কার্ড ভেরিফাই করে দিবে, আমাদের যে আমরা যারা অ্যাপ্লাই করছি অ্যাপ্লিকেশনে, হ্যাঁ, সেখানে যেমন আমি এনআইডি কার্ডও দিছি, আমার পাসপোর্ট নাম্বারও দিছি, সেক্ষেত্রে কি আমি আমার যে পাসপোর্টের যে ভেরিফিকেশন ফেসিলিটিটা পাবো কিনা, নাম্বার 1 কোয়েশ্চেন। এন্ড সেকেন্ড হচ্ছে যে আমরা তো অনেকে অ্যাপ্লাই করছি, সবাই কি আসলে অ্যাডমিট কার্ড পাবে, নাকি এর মধ্যে আবার যাচাই বাছাই কিছু আছে? এখানে ভেরিফিকেশনের এটা আপনি হয়তো মিস করছেন। ভেরিফিকেশন হবে হচ্ছে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে জি জি, লাইসেন্স পরীক্ষা নেওয়ার উত্তীর্ণ সময়। হওয়ার পরেরটাই আমি জানতে চাইছি। হ্যাঁ, না, পরেরটাতে আপনার পুঙ্খানুপুঙ্খভাবে ভেরিফিকেশন হবে পেপারসের, আপনি যা যা দিবেন সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে। অবশ্য এই ক্ষেত্রে বিটিআরসির কর্মকর্তা, অ্যাসাইন কর্মকর্তা থাকবে আপনাদের জন্য। সাধারণত নামের অ্যালফাবেট অনুযায়ী ভাগ ভাগ করা থাকে, যে এ দিয়ে যাদের নাম দেখা যায় যে তার ম্যাক্সিমামটা এক কর্মকর্তার কাছে, বি দিয়ে নাম, এইভাবে তারা কিন্তু ভাগ করে দেয়। তো যে কর্মকর্তার কাছে আপনার এই ফাইলটা পড়বে, তিনি আপনাকে গাইড করবে। তখন কিন্তু আপনাকে বিটিআরসি থেকে গাইড করবে যে আপনার এই পেপারসটা লাগবে, বা এই পেপারসটা নাই, এই পেপারসটা আপনার করতে হবে। ঠিক আছে, এগুলো তখন আপনি গাইড পাবেন। দাদা আপনি বলেছিলেন পাসপোর্ট নাম্বার যদি থাকে তাহলে সেক্ষেত্রে অনেকটা ইজি হবে, মানে আমি আসলে এনআইডি নাম্বার এবং পাসপোর্ট নাম্বার দুটোই দিয়েছি, তাহলে আমাকে প্রায়োরিটি কোনটা রাখবে সেটা জানতে চাচ্ছি। নো 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 নো, এখনকার দেওয়ার প্রশ্ন নয়। এখন দিয়েছেন ভালো কথা, আপনাকে মেইনলি জমা দিতে হবে যখন আপনি লাইসেন্সের আবেদন করবেন। পরীক্ষার সার্টিফিকেট, এই পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেট নিতে গেলে আপনাকে এসএসসির মূল সনদপত্র নিয়েই কিন্তু আপনাকে যেতে হবে, এবং এনআইডি, এই দুইটা জিনিস দেখার পরে আপনাকে সনদপত্র দিবে। এই সনদপত্র নেয়ার পরে আপনি আবেদন করতে পারবেন। একটা আবেদনের ফরম্যাট আছে যেটা আমরা দিয়ে দিব আপনাদেরকে, একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটে আপনাকে কি কি লিখতে হবে, লিখে সেইখানে আপনি যে পেপারস গুলো দিবেন, এই পেপারস গুলো ভেরিফিকেশন হবে। একদম 100% পুঙ্খানুপুঙ্খভাবে ভেরিফিকেশন হবে। যাদের পাসপোর্ট দেওয়া থাকবে তাদের ভেরিফিকেশন গুলো সাধারণত বিটিআরসি করে থাকে। সেই ক্ষেত্রে সময় খুব কম লাগে। যাদের এনআইডি, বার্থ সার্টিফিকেট দেওয়া থাকে তাদের সময়গুলো একটু বেশি লাগে, কারণ সেগুলো সরাসরি পুলিশের
হেডকোয়ার্টার হয়ে স্পেশাল ব্রাঞ্চের হেডকোয়ার্টার হয়ে সেই জেলাতে যে পৌঁছায়, জেলার থেকে ভেরিফিকেশন হয়ে আবার এই রুট হয়ে বিটিআরসি তে আসার পরে তারপরে আপনারা লাইসেন্স পান, যার দরুন সময়টা অনেক বেশি লেগে যায়। পাশাপাশি অনেকের অ্যাড্রেসের নানান সমস্যা থাকে, সেখানে কেউ থাকে না, এইটা ওইটা বা এটা ভুল আছে ওইটা ভুল আছে, এগুলো দিয়ে অনেক সময় লেগে যায়। ধন্যবাদ। দাদা আরেকটা কোশ্চেন ছিল, যে বলেছিলাম অলরেডি, যে আমরা যারা সবাই অ্যাপ্লিকেশন করছি সবারই কি অ্যাডমিট কার্ড বের হবে, না এর মধ্যে আরো যাচাই বাছাই আছে? 98% পেয়ে যাবেন মনে হয়। দু একজন হয়তো দেখা গেছে আপনি দিচ্ছেন এনআইডি দিচ্ছেন আরেকজন, আর এইসব ক্ষেত্রে হয়তো নাও হতে পারে। থ্যাংক ইউ দাদা। ধন্যবাদ আপনাকেও মিস্টার জাকির সাহেব। তো পরবর্তী আমরা একটু শর্ট প্রশ্ন করি, পরীক্ষার পরবর্তী বিষয়গুলো নিয়ে পরে চিন্তা করি, যেহেতু আমাদের সামনে পরীক্ষাটা নিয়ে আমাদের এখন সময়, এবং আশা করি সকলে পরীক্ষা রিলেটেড প্রশ্ন করবেন এবং সকলের মূল্যবান সময়টাকে কাজে লাগাবেন। ধন্যবাদ। তো এরপরে জানাচ্ছি আব্দুল্লাল মারুফ। জি, আমার প্রশ্ন একটা ছোট প্রশ্ন ছিল যে আপনাদের কল সাইনটা এরকম অদ্ভুত নামে হয় কেন, যেমন ট্যাঙ্গো, ভিক্টর বা এই ধরনের কেন? ওকে, চমৎকার। আজকে আমাদের এর সেকেন্ড হাফে আপনাকে ওইটাই শেখাতাম। আজ থেকে আমি যে বলেছি আপনাদের আগের প্রশ্ন ব্যাংক ট্যাঙ্ক গুলো সরাই রাখেন, তাহলে এই 2 দিন আপনারা কি করবেন? এই 2 দিন আপনাদের যে জিনিসগুলো শিখতে হবে, মাইকিকো ভিক্টর এটা গ্রুপে, আচ্ছা মাইকিকো ভিক্টর এটা কি দেয়া যাবে? সেরাউইস কিকো স্ক্রিন শেয়ারটা আপনাদের, হ্যাঁ, আপনাদের এই 2 দিনে যে দুটো জিনিস শিখতে হবে সেটা হচ্ছে ন্যাটো ফনেটিক অ্যালফাবেট। এতে আলফা, বিতে ব্রাভো, সিতে চার্লি, এই শব্দগুলো এসেছে যাতে ভুল না হয়। আলফা, আলফার এ নিবেন। এই এতে যদি আপনি অন্য কিছু বলেন তাহলে অন্য কেউ বা অন্য ভাষাভাষীর কেউ কিন্তু অন্য কোনো মানে এটা বের করে ফেলতে পারে। কিন্তু আপনি যখন আলফা বলবেন তখন প্রত্যেকেই বুঝবে যে এটা আলফা মানে এ, ব্রাভো মানে বি, চার্লি মানে সি, ডেল্টা মানে ডি। অর্থাৎ রেডিওতে ভুল হওয়ার কোনো সুযোগ নাই। সর্বোচ্চ নির্ভুল করার জন্য কিন্তু এই শব্দগুলোকে তারা অনেক গবেষণা করেই বের করেছে। এটাকে বলা হয় ন্যাটো ফনেটিক অ্যালফাবেট। বন্ধু, আমি কি বোঝাতে পেরেছি আপনাকে? যার ধরুন আমার কল সাইন টিভি, ট্যাঙ্গো ভিক্টর টিভি, চাইনিজ কেউ শুনতে পারে ইভি, আবার কেউ শুনতে পারে ইবি। আমি যখন বলবো ট্যাঙ্গো ভিক্টর, সারা ওয়ার্ল্ডের যত অ্যামেচার আছে সবাই বুঝবে যে তার কল সাইন টিভি। ধন্যবাদ। ক্লিয়ার। ধন্যবাদ বন্ধু। ক্যাপ্টেন, এই পর্যায়ে আমরা ডেকে নিচ্ছি সাকিব মাহমুদ। আমরা আর 2টা প্রশ্ন নেওয়ার পরে আবার ক্লাসে ফিরে যাব, তো কারো কোনো প্রশ্ন থাকলে আবার পরে করবেন। সাকিব মাহমুদ আসছে এখন মাইকে। আসসালামু আলাইকুম তুহিন ভাইয়া, আমি সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ভলান্টিয়ার। আমার প্রশ্ন ছিল হচ্ছে আপনার পরীক্ষার হলে যে আমরা যাব, আমরা কি ফর্মাল ড্রেস বা ক্যাজুয়াল যে কোনো পড়তে পারবো? এই সংক্রান্ত যদি ক্যাপ্টেন কিছু বলতেন। থ্যাংক ইউ, চমৎকার প্রশ্ন। স্মার্ট অ্যামেচার 25 থ্যাংক ইউ। বাংলাদেশের সবচেয়ে স্মার্ট অ্যামেচাররা গড়ে উঠবে 25-এ। যেহেতু আপনি একজন অ্যামেচার হবেন, লাইসেন্স গ্রহণ করবেন, আপনার প্রত্যেকটা জিনিসই হতে হবে স্মার্ট। আপনার ড্রেস আপ থেকে শুরু করে সবকিছুই। আপনি গেলেন ওখানে, তো আপনার সাথে দেখা হবে প্রায় 900 বন্ধুদের সাথে দেখা হবে, আজীবনের বন্ধু তারা। এই অ্যামেচারের বন্ধুত্ব কিন্তু আজীবনের। সো তাদের সাথে দেখা হবে, তো সুন্দর একটা পোশাক থাকলো, আপনার গায়ে একটা সুন্দর পোশাক থাকলো, একটা ভদ্রচিত পোশাক থাকলো, কারণ অ্যামেচাররা সবসময় ভদ্র হয়, অ্যামেচাররা সবচেয়ে স্মার্ট হয়। সে 90 বছর হোক আর 18 বছর হোক। থ্যাংক ইউ, সবাই সুন্দর ড্রেস পরে যাবেন। থ্যাংক ইউ ক্যাপ্টেন। থ্যাংক ইউ।
এরপরে আমি ডেকে নিচ্ছি তারিকুল ইসলাম। তারিকুল ভাই, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না।